বন্ধুরা কেমন আছি আমরা সবাই? সরি আমরা একটু দেরিতে শুরু করেছি বিকজ অফ আমাদের এখানে ইলেকট্রিসিটি নাই, দ্যাটস আমাদের শুরু করতে একটু দেরি হয়েছে। আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম এভরিওয়ান টু দি লাইভ ক্লাস সাপোর্টেড বাই গুড লাক। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের পরের চ্যাপ্টার, যেটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। তো তাহলে চলো শুরু করা যাক। এবং তার আগে তোমাদের জন্য একটা সেগমেন্ট, সেটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা তোমাদের কাছে আসলে কতটা কঠিন লাগে। আমি জানি এটা অবশ্যই তোমাদের কঠিন লাগে, কিন্তু কতটা কঠিন লাগে? যাদের একটু সহজ লাগে তারা একটা স্যাড রিয়েক্ট, এবং যাদের কাছে অনেক বেশি কঠিন লাগে তারা দুইটা স্যাড রিয়েক্ট দিয়ে কমেন্টে আমাকে জানাও। আর সাথে সাথে জানিয়ে দাও যে তোমরা কোন দিক থেকে আমার সাথে, কোন কোন জায়গা থেকে আমার সাথে জয়েন করছো। তারপরে আমরা চলে যাব আমাদের মেন পড়ায়, যৌথ মূলধনী ব্যবসায়। তোমরা আমাকে জানিয়ে দাও তোমাদের কাছে যৌথ মূলধনী ব্যবসাটা ঠিক কতটা কঠিন লাগে। আচ্ছা, মেঘলা চৌধুরী আমাদের সাথে জয়েন করেছে চিটং থেকে। আয়েশা চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া থেকে। রিশা মুন্তাহা আপু জয়েন করেছে ধানমন্ডি থেকে। নাইম ইসলাম জয়েন করেছে ময়মনসিং থেকে। সারোয়ার ইসলাম শিহাব বগুড়া থেকে। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের পড়াশোনার মধ্যে, যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি ব্যবসা কাকে বলে সেটা দিয়ে। ওকে, যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি সংগঠন বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে আমরা প্রথমে শুরু করব। কোম্পানি সংগঠন, কোম্পানি সংগঠন বলতে আমরা কি বুঝি? আমরা এতদিন এক মালিকানা ব্যবসা পড়েছি, অংশীদারি ব্যবসা পড়েছি, এবং জেনেছি যে কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা বলতে পারবো যে এই ব্যবসাটা এক মালিকানা বা এই ব্যবসাটা অংশীদারি। কিন্তু কোম্পানি সংগঠন বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, এটা সংজ্ঞাটা কি? সেটা হচ্ছে কোম্পানি আইনের অধীনে সংগঠিত এবং পরিচালিত একদম চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট কোনো একটা ব্যবসা সংগঠন যদি পরিচালনা করা বা গঠন করা হয়, তখন সেটাকে আমরা বলবো কোম্পানি সংগঠন। অবশ্যই কোম্পানি সংগঠনের কিছু একদম যদি কোর কিছু পয়েন্ট ধরি, যেটা ধরে আমরা বলতে পারবো যে এটা কোম্পানি সংগঠন, সেটা হচ্ছে যে কোম্পানি আইনের অধীনে গঠিত হইতে হবে, কোম্পানি আইনের অধীনে গঠিত এবং সংগঠিত হতে হবে। ঠিক আছে, তারপরে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, অর্থাৎ কোম্পানি যে সংগঠনটা সেটা হচ্ছে কোম্পানির ব্যবসাটা সবসময় একটা কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকার নিয়ে, মানে আইনে একটা অধিকার তার থাকে, সত্তা থাকে, এবং সে তারপরে হচ্ছে ব্যবসাটা চালানো যায়। অর্থাৎ এটা হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তাটা হচ্ছে কোম্পানি সংগঠনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে সীমিত দায় বিশিষ্ট, অর্থাৎ কোম্পানি ব্যবসাটা যেহেতু অনেক অনেক মানুষ এটার শেয়ার হোল্ডার থাকে, তো দেখা যায় যে তার যে দায়টা সেটা কমে আসে, অনেকাংশে কমে আসে। অ্যাটলিস্ট এক মালিকানা এবং অংশীদারি ব্যবসা থেকে তো অবশ্যই কমে আসে। তো কোম্পানি আইনের অধীনে গঠিত এবং পরিচালিত কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট সীমিত দায় সম্পন্ন যে সংগঠন পরিচালনা করা হয় বা যে ব্যবসা পরিচালনা করা হয়, তাকে আমরা কি বলবো? কোম্পানি সংগঠন বলবো। আচ্ছা, কোম্পানি সংগঠনের যে ইতিহাস, সেটা হচ্ছে যে ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাশ হয় 1850 সালে, এবং উপমহাদেশে 1850 সালে, ভারতে সেটা হয়, ভারতীয় কোম্পানি আইন যেটা সেটা পাশ করা হয় 1913 সালে।
এবং বাংলাদেশে যতদিন পর্যন্ত না কোম্পানি আইনের কোনো আইন বাংলাদেশে গঠন করা হয় বা ইন্ট্রোডিউস করা হয়, তার আগ পর্যন্ত ভারতের যে আইনটা 1913 সালের, সেটা অনুযায়ী কোম্পানি সংগঠনটা বাংলাদেশে পরিচালিত হতো। পরবর্তীতে 1994 সালে বাংলাদেশের যে বাংলাদেশ সংসদ কোম্পানি আইনটাকে গঠন করে, কোম্পানি আইন ইন্ট্রোডিউস করে, সেটা 1994 সালে। অর্থাৎ বাংলাদেশে এখন 1994 সালে কোম্পানি আইন দ্বারা কোম্পানি ব্যবসা পরিচালিত এবং গঠিত হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা কি দেখলাম যে কোম্পানি সংগঠনের সংজ্ঞা কি, কোম্পানি সংগঠনের ছিল, ভারতে কত সালে ছিল, উপমহাদেশে কত সালে ছিল, বাংলাদেশে এখন বর্তমানে কত সালে কোম্পানি আইন দ্বারা এখন কোম্পানি ব্যবসাটা সংগঠিত এবং পরিচালিত হয়। তারপরে আমরা চলে যাব কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্যতে। সাউন্ড কম যারা বলছেন, অন্য যারা আছে তাদের সবার ফোনে সাউন্ড ভালো দেখাচ্ছে, তো আপনারা প্লিজ দয়া করে একটু আপনাদের হেডফোনটা লাগান, ইয়ারফোনটা লাগান, তাহলে আই থিঙ্ক সাউন্ডের প্রবলেমটা সলভ হবে। ওকে, আমরা চলে যাই কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্যতে। ঠিক আছে, আচ্ছা, কোম্পানি সংগঠনের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আইন সৃষ্ট প্রতিষ্ঠান। আইন সৃষ্ট প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝছি, অর্থাৎ কোম্পানি সংগঠন যদি আমাকে গঠন করতে হয়, তখন আমাকে অবশ্যই আইনের সহায়তা নিতে হবে। আমি নিজে নিজে কোনোভাবে কোম্পানি সংগঠনটাকে গঠন করতে পারবো না অথবা পরিচালনা করতে পারবো না। এর প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা স্টেপে আমার আইনের দ্বারস্থ হতে হবে। তো কোম্পানি সংগঠন যদি আমাকে গঠন করতে হয়, আমাকে কি করতে হবে, আইনের সাহায্য নিতে হবে। আইনের যে ধারা আছে সে অনুযায়ী আমাকে কোম্পানি সংগঠনটাকে গঠন করতে হবে। সরকারের নীতিমালা এটার মধ্যে আছে, তারপরে সরকারের যে বিশেষ অধ্যাদেশ আছে, এই অধ্যাদেশ অনুযায়ী কি হয়, এই ব্যবসাটা গঠিত হয় এবং পরিচালিত হয়। অর্থাৎ আইন সৃষ্টতা, আইন এই ব্যবসাটার মধ্যে অবশ্যই থাকবে এবং এই ব্যবসাটা সৃষ্টি হয় আইনের মাধ্যমে। নিজে নিজে কখনোই অন্যান্য যে ব্যবসার মালিক আছে, হ্যাঁ, সে কখনোই ব্যবসাটাকে গঠন করতে বা পরিচালিত করতে পারবে না। এটার জন্য অবশ্যই আমাকে আইনের সাহায্য নিতে হবে। আইন ছাড়া এই ব্যবসাটা আমি গঠন করতে পারবো না। তারপরে আমরা আসি কৃত্রিম ব্যক্তিসত্তা, যেটা আমরা একটু আগেও দেখেছি। কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কি বোঝানো হচ্ছে? কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে বোঝানো হচ্ছে কোম্পানি, আমরা যেরকম এক মালিকানা এবং অংশীদারি ব্যবসাতে পড়েছিলাম যে কোম্পানির ব্যবসা সংগঠনের নামই অংশীদারদের নাম, আবার অংশীদারদের নামই ব্যবসা সংগঠনের নাম। কিন্তু কোম্পানি সংগঠনে এটা আলাদা একটা ব্যক্তিসত্তা সৃষ্টি করা হয় আইনের মাধ্যমে। অর্থাৎ যারা এটা পরিচালনা করে বা যারা এটা শেয়ার হোল্ডার থাকে, তাদের নামের সাথে এই ব্যবসার নামের কোনো সম্পর্ক থাকে না। এই ব্যবসাটা সম্পূর্ণ নিজের নামে পরিচালিত হয়। অর্থাৎ এই সংগঠনের একটা কৃত্রিম ব্যক্তিসত্তা সৃষ্টি করা হয়। এই সংগঠন নিজের নামে নিজে চলতে পারে এবং স্বাধীন ব্যক্তিসত্তার যত ধরনের সুযোগ সুবিধা আছে, যত ধরনের মর্যাদা আছে, সব এই ব্যবসাটা নিজের নামে ভোগ করতে পারে। তারপরে আমরা আসি চিরন্তন অস্তিত্ব। চিরন্তন অস্তিত্ব বলতে কি বোঝানো হয়েছে? চিরন্তন অস্তিত্ব বলতে বোঝানো হয়েছে যে এই ব্যবসাটা সহজেই বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেটা এক মালিকানা অথবা অংশীদারি ব্যবসা ছিল। এই ব্যবসাটাকে আমরা অংশীদারি ব্যবসা কি দেখেছি, যে যদি অংশীদারের মৃত্যু হয় বা কেউ দেউলিয়া ঘোষিত হয়, কি হয়, ওই ব্যবসাটা স্টপ হয়ে যায়। কিন্তু কোম্পানি সংগঠনে এই জিনিসটা হওয়া পসিবল না। কোম্পানি সংগঠন চিরন্তন অস্তিত্ব সম্পন্ন এবং কোনোভাবে এর বিলুপ্তি ঘটানো সম্ভব না। এবং যেহেতু এটা পৃথক একটা ব্যক্তিসত্তা থাকে, তখন যদি শেয়ার হোল্ডারদের মৃত্যু হয় বা শেয়ার হোল্ডারদের কোনো ধরনের সমস্যা হয়, তারপরও এই ব্যবসাটা বন্ধ হয় না, ব্যবসাটা নিজ নামে চলতে পারে। তারপরে আসি আমরা সদস্য সংখ্যা। আচ্ছা, সদস্য সংখ্যার দিকে যদি আমরা আসি, যে আইন অনুযায়ী কোম্পানি সংগঠনের যে সদস্য সংখ্যা সেটা নির্ধারিত। কিরকম?
কোম্পানি সংগঠনের যে 1994 সালের আইন, সেখানে বলা হয়েছে যে এর দুইটা কোম্পানির ক্ষেত্রে যদি দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ থাকবে 50 জন। সেম ভাবে যদি আমি পাবলিক লিমিটেডে আসি, সেখানে সর্বনিম্ন যে সদস্য সংখ্যা সেটা হচ্ছে 7 জন এবং সর্বোচ্চ হচ্ছে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ যতটুকু শেয়ার এই কোম্পানির থাকবে সেই শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকবে এর সদস্য সংখ্যা। আমরা যদি এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করি, কারণ সদস্য সংখ্যার এই জিনিসটা থেকে অনেক জ্ঞানমূলক কোশ্চেন এবং অবজেক্টিভ তোমাদের আসে। সদস্য সংখ্যা নির্ধারিত করে দেওয়া থাকে আইনে। এর মধ্যে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে বলা হয়েছে সর্বনিম্ন 2 জন সদস্য এবং সর্বোচ্চ 50 জন সদস্য হতে পারবে। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বলা হয়েছে সর্বনিম্ন 7 জন সদস্য থাকতেই হবে এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ হবে সদস্য সংখ্যা। তোমাদের যে কোনো ধরনের কোশ্চেন আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, মিজানুর রহমান বলেছে যে সে কৃত্রিম ব্যক্তিসত্তা মানে বুঝেনি। আচ্ছা, কৃত্রিম ব্যক্তিসত্তাটা হচ্ছে বেসিক্যালি যে ব্যক্তি না হয়েও কোনো কিছু ন্যায়, কোনো মর্যাদা এবং সুবিধা যদি সে ভোগ করে, তাহলে সেটা হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তা। যেহেতু কোম্পানি সংগঠন আইন সৃষ্ট একটা প্রতিষ্ঠান এবং আইনের মাধ্যমে তার একটা আলাদা ব্যক্তিসত্তা সৃষ্টি করা হয়, দ্যাটস ওয়াই সেই কোম্পানি সংগঠনটা ব্যক্তির মতো নিজের নামে পরিচালিত এবং সকল ধরনের কমিউনিকেশন করতে পারে নিজ নামে। এক্ষেত্রে তার শেয়ার হোল্ডারদের ওখানে কোনো ধরনের মানে থাকা বা না থাকা কোনো ম্যাটার করে না, সে নিজ নামে চলতে পারে। এটাই বেসিক্যালি বলা হয়েছে কৃত্রিম ব্যক্তিসত্তার কথা। আচ্ছা, তারপরে যদি আমরা সাধারণ সিলমোহরের দিকে আসি, পরের বৈশিষ্ট্যে সাধারণ সিলমোহর অর্থাৎ কোম্পানি সংগঠনের যেহেতু কোম্পানি সংগঠন হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, তো তার নিজ নামে পরিচালিত হওয়ার জন্য কিছু তো লাগবে, না হলে সে কিভাবে সে নিজ নামে পরিচালিত হবে, তাই না? তো তার যে ব্যক্তি স্বাতন্ত্রতা সেটাকে উল্লেখ করার জন্য হচ্ছে একটা সিলমোহর তৈরি করা হয় এবং এই সিলমোহরটা হচ্ছে তার পরিচয়, অর্থাৎ এই সিলমোহরটা দ্বারা বোঝা যায় যে এটা এই সংগঠনের বা এটা এই কোম্পানির। ঠিক আছে, তো একটা কোম্পানি সংগঠনের সাধারণ সিলমোহর তৈরি করা এবং থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে আসি আমরা শেয়ার মূলধনের দিকে। শেয়ার মূলধন বলতে আমরা কি বুঝছি? শেয়ার মূলধন বলতে বোঝানো হচ্ছে কোম্পানি সংগঠনের যে মূলধনটা সেটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, কয়েকটা শেয়ার ভাগে ভাগ করা হয় এবং ওই প্রত্যেকটা শেয়ার এক একজনের কাছে বিক্রয় করা হয়। ধরা যাক এটা যদি একটা কোম্পানির মূলধন হয়, এটাকে কতগুলো ভাগে ভাগ করা হবে এবং এই যে প্রত্যেকটা হচ্ছে এক একটা শেয়ার। এই শেয়ারগুলো বিক্রয় করার মাধ্যমে কোম্পানির যে মূলধন সেটাকে অ্যাকুমুলেট করা হয়। ধরা যাক এই পুরাটা মূলধনের পরিমাণ যদি হয় 5,000 এবং এই প্রত্যেকটা শেয়ার মূলধনের সংখ্যা যদি প্রত্যেকটা শেয়ারের দাম যদি হয়, মূল্য যদি হয় 50 টাকা করে, তাহলে এই প্রত্যেকটা শেয়ার বিক্রয় করার মাধ্যমে এই 5,000 টাকা অ্যাকুমুলেট করাটাই হচ্ছে শেয়ার মূলধন। ঠিক আছে, শেয়ার বিক্রয়ের মাধ্যমে যখন আমি মূলধনটা অ্যাকুমুলেট করবো তখন সেটা হবে শেয়ার মূলধন এবং শেয়ার মূলধন হচ্ছে কোম্পানি সংগঠনের অনেক গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। তারপরে আমরা আসবো শেয়ার হস্তান্তর যোগ্যতা। শেয়ার হস্তান্তর যোগ্যতা বলতে আমরা কি বুঝি? কোম্পানির যে 30 ধারা সেখানে বলা হয়েছে যে কোম্পানির শেয়ারটা আমি চাইলে হস্তান্তর করতে পারবো, কিন্তু সেটা কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। পাবলিক লিমিটেড কোম্পানির যে শেয়ার সেটাকে সহজে হস্তান্তর করা যায়, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির যে শেয়ার সেটাকে সহজে হস্তান্তর করা যায় না, সেটা হস্তান্তরযোগ্য না। অর্থাৎ
শেয়ারের হস্তান্তরযোগ্যতা শুধুমাত্র অ্যাপ্লিকেবল পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে আসি আমরা সীমাবদ্ধ দায়ে। সীমাবদ্ধ দায় বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে আমরা একটু আগে শেয়ারের যে মূলধনটা সেটা ভাগ করাটা দেখলাম না, যে 5,000-এর যে শেয়ারটা সেটাকে আমরা 50 টাকা করে ভাগ করে অনেকগুলো শেয়ার করতে পারছি। তো যদি আমি 50 টাকার একটা শেয়ার কিনি তখন আমার দায় কতটুকু? ওই 50 টাকার দায় কিন্তু আমার। কিন্তু যদি আমি একা 5,000 টাকার মূলধন দিতাম তখন কি হতো? তখন আমার একারই 5,000 টাকার দায় থাকতো। ওইটাই বোঝানো হচ্ছে যে যেহেতু এই মূলধনটা সকলের ডিসবার্সমেন্টের মাধ্যমে হচ্ছে অ্যাকুমুলেট করা হয়, এই জন্য দায়টা সীমাবদ্ধ থাকে। অর্থাৎ আমার দায় শুধুমাত্র 50 টাকাই, আমাকে 5,000 টাকার দায় নিতে হচ্ছে না। এরকম 10,000 মানুষ একসাথে হয়ে কি হচ্ছে? 5,000 টাকা অ্যাকুমুলেট হচ্ছে, অর্থাৎ দায়টা সীমিত থাকছে। ওকে, তারপরে আর কি আছে? তারপরে আছে বিধিবদ্ধ দায়িত্ব। বিধিবদ্ধ দায়িত্ব বলতে বোঝানো হয়েছে বেসিক্যালি কোম্পানি সংগঠন অন্যান্য সংগঠনের মতো, অন্যান্য ব্যবসার মতো অংশীদারি এক মালিকানা ব্যবসায় যেটা করা হয় যে আমি চাইলে হিসাব রাখতে পারি আবার চাইলে হিসাব নাও রাখতে পারি, বা এটা কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু কোম্পানি সংগঠন যেহেতু আইনের মাধ্যমে সৃষ্টি করা হয় এবং গঠন এবং পরিচালনা করা হয়, এজন্য এর কিছু দায়িত্ব থাকে। অর্থাৎ হিসাব সংরক্ষণ করা, তারপরে মিটিং করা, যেটা সভা করা, এই সকল জিনিস বিধিবদ্ধ দায়িত্ব। অর্থাৎ এগুলো করতেই হবে কোম্পানি সংগঠনকে, না করলে তার যে মেয়াদ বা তার যে নিবন্ধন সেটাকে বাতিল ঘোষণা করা হবে। তারপরে আসি বৃহদায়তন প্রতিষ্ঠান। যেহেতু বৃহদায়তন ব্যবসা কিভাবে কেন বলছি আমরা এখানে? যেহেতু এর মূলধন অনেক বেশি পরিমাণে অ্যাকুমুলেট করা সম্ভব অনেক মানুষ থেকে। দেখা যায় যে এর যে আমি যদি চাই তাহলে আমি বড় ব্যবসায় কি করতে পারবো? বিনিয়োগ করতে পারবো। এই জন্য দেখা যায় কোম্পানি সংগঠনগুলো যেরকম করে গড়ে ওঠে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে হয় বড় বড় কোম্পানির ক্ষেত্রে। বহুজাতিক যে কোম্পানিগুলো আছে যাদের যারা অনেক বড় এরিয়া নিয়ে কাজ করে, সেই সকল প্রতিষ্ঠান বৃহদায়তন প্রতিষ্ঠান গড়ে ওঠে কোম্পানি সংগঠনের মাধ্যমে। ঠিক আছে, এর মাধ্যমে শেষ হয়ে গেল যে আমাদের যে কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য সেগুলো আমরা পড়ে ফেললাম। আচ্ছা, তোমরা কি বলছো সেটা একটু দেখি যদি আমরা। উম্মে হাবিবা বলেছে 16 মিনিটস লেট। আই এম সরি, কারণ লোডশেডিং ছিল, আমার কিছু করার ছিল না। 7 জন শেয়ার দ্বারা সীমাবদ্ধ, হ্যাঁ এটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। শফিউল ইসলাম বলেছে সদস্য সংখ্যা সর্বোচ্চ কত? কোনটার ভাইয়া সেটা যদি একটু জানো। আর হচ্ছে ওকে, প্রাইভেট লিমিটেড কোম্পানির সীমাবদ্ধ দায়টা কীরকম? সীমাবদ্ধ দায়টা এরকম, কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানিটা হচ্ছে একটু ছোট পরিসরে হয়, পাবলিক লিমিটেড কোম্পানির মতো অনেক বড় পরিসরে হয় না, একদম ছোট পরিসরে হয়। দ্যাটস ওয়াই এখানেও দায়টা অনেক কম থাকে। ঠিক আছে, ওকে, আমরা তারপর পয়েন্টে চলে যাই। তারপর আমরা কি কি নিয়ে আলোচনা করবো? আচ্ছা, তার আগে আমরা একটু কোশ্চেন অ্যান্সারে চলে আসি। তোমাদের জন্য একটু কোশ্চেন অ্যান্সার, সেটা হচ্ছে যে তোমরা আমাকে বলো কমেন্টে যে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত, সেটা আমাকে জানাও কমেন্টে ফার্স্ট। তার মধ্যে আমরা পরের পয়েন্টে চলে যাবো। এই কোশ্চেন অ্যান্সার দেওয়ার পর আমরা পরের পয়েন্টে চলে যাবো। হ্যাঁ, বৃহদায়তন বলতে মাল্টিনেশনাল কোম্পানিকে বোঝানো হয়েছে কিনা? হ্যাঁ নিলয়, বৃহদায়তন বলতে আসলে মাল্টিনেশনাল কোম্পানি বা বহুজাতিক কোম্পানিকে বোঝানো হয়েছে, প্লাস আরও যারা বড় পরিসরে কাজ করে অনেক অনেক মূলধন নিয়ে তাদের কথাও বলা হয়েছে। আচ্ছা, মেহেদি হাসান বলছে খ, প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত? জুয়েল আহমেদ রাত বলেছে 2 থেকে 50 জন। আজমান হোসেন বলছে খ। আচ্ছা, মাশফি আহমেদ বলছে যে শেয়ার মূলধনটা কি সেটা বুঝেনি। আচ্ছা, শেয়ার মূলধন বলতে বোঝানো হয়েছে যে মূলধনটা অনেকের ছোট 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 শেয়ার তৈরি করার মাধ্যমে কি করা হয়, ওই মূলধনটা অ্যাকুমুলেট করা হয়। তো ওই মূলধনটাকে কি বলা হয়? শেয়ার মূলধন বলা হয়। ঠিক আছে, আচ্ছা, উম্মে হাবিবা বলছে গ। ফারিয়া আক্তার বলছে গ, সি। আচ্ছা, নাইম ইসলাম বলছে 2 থেকে 50 জন।
আচ্ছা, মিজানুর রহমান বলছে 2 থেকে 20 জন। আচ্ছা, আমরা এবার সঠিক অ্যান্সারে চলে আসি। সঠিক আসিফ ইসলাম বলছে সি। আচ্ছা, সঠিক অ্যান্সার হচ্ছে 2 থেকে 50 জন। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 এবং সর্বোচ্চ 50 জন হতে পারবে, তার বেশি হতে পারবে না। ওকে, এখন আমরা চলে আসব কোম্পানি সংগঠনের যে প্রকারভেদ, শ্রেণী বিভাগ, সেটাতে আমরা চলে আসবো। আই হোপ তোমাদের কাছে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা শুরু করে দিই। সেটা হচ্ছে কোম্পানি সংগঠনকে মোটামুটি আমরা 5 ভাগে ভাগ করতে পারি। কিরকম? একটা হচ্ছে সনদপ্রাপ্ত, বিধিবদ্ধ, নিবন্ধিত, অনিবন্ধিত এবং অন্যান্য কোম্পানি। ঠিক আছে, সনদপ্রাপ্ত কোম্পানি সংগঠন বলতে আমরা কি বুঝি? সনদপ্রাপ্ত কোম্পানি সংগঠন বলতে আমরা বুঝি যে 1844 সালে সর্বপ্রথম কোম্পানি আইন হচ্ছে সৃষ্টি পাশ করা হয়, সেটা হচ্ছে ব্রিটেনে। ঠিক আছে, পৃথিবীর সর্বপ্রথম কোম্পানি আইন পাশ করা হয় 1844 সালে। তো এর পূর্বে আর কোনো দেশে এর পূর্বে যেহেতু আইনটা প্রথম করা হয়, তার পূর্বে কোম্পানিগুলো কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল? কোনো না কোনো রানী বা রাজার যে অধ্যাদেশ বল ছিল, সেই অধ্যাদেশ অনুযায়ী হচ্ছে সেই কোম্পানি সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়েছিল বা গঠিত হয়েছিল। তো এই আইনের পূর্বে যে কোম্পানি সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়েছিল বা গঠিত হয়েছিল, তাদেরকে বলা হয় সনদপ্রাপ্ত কোম্পানি সংগঠন। আচ্ছা, এদের উদাহরণ হিসেবে কি বলা যায়? যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা আমরা শুনেছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি সংগঠনের একটা উদাহরণ। ঠিক আছে, আরো এরকম আছে চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ড, এরকম আরো অনেক অনেক সংগঠন যারা হচ্ছে এই আইনের আগে রাজা রানীর অধ্যাদেশ বলে গঠিত হয়েছিল। পরবর্তীতে যখন এই আইনটা চলে আসে, তখন তাদের যে কোম্পানির সংগঠনের যে ব্যাপারটা, সেটাকে কি করা হয়, সেটাকে রদ করে দেওয়া হয় বা হচ্ছে সেটাকে ভেঙে দেওয়া হয়। অর্থাৎ এই আইনের বাইরে অন্য কোনো কোম্পানি সংগঠন পরিচালিত বা গঠিত হতে পারবে না। তারপরে বিধিবদ্ধ কোম্পানি সংগঠন। বিধিবদ্ধ কোম্পানি সংগঠন বলতে কি বোঝানো হচ্ছে? বেসিক্যালি যদি কোনো দেশের আইনসভা বা সংসদ অথবা তাদের কোনো ধরনের অধ্যাদেশ বলে, বিশেষ অধ্যাদেশ বলে কোনো কোম্পানি সংগঠন গঠিত এবং নিয়ন্ত্রিত হয়, তখন আমরা তাকে বলবো বিধিবদ্ধ কোম্পানি সংগঠন। এটা অনেকটা রাষ্ট্রীয় সংগঠনের নাম শুনেছি না আমরা, রাষ্ট্রীয় সংগঠনের মতো। এটা সম্পূর্ণভাবেই ওই দেশের রাষ্ট্রীয় যে পরিচালনা, সেই অনুযায়ী হয়ে থাকে। রাষ্ট্রীয় পরিচালনা বা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি সংগঠনগুলো গঠিত এবং নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশে যদি বিধিবদ্ধ কোম্পানি সংগঠনের নাম বলা হয়, এক্ষেত্রে আমরা বলতে পারি যে ওয়াসা আছে, তারপরে বিটিআরসি আছে, বিআরটিএ আছে, বিসিআইসি আছে। এরা সবাই হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি সংগঠন। আচ্ছা, তারপরে আমরা আসবো নিবন্ধিত কোম্পানি সংগঠন। নিবন্ধিত কোম্পানি সংগঠন বলতে কি বোঝানো হচ্ছে? যে সকল কোম্পানি দেশে বহাল কোম্পানি আইন অনুযায়ী গঠিত এবং নিয়ন্ত্রিত হয়, তাদেরকে বলা হয় নিবন্ধিত কোম্পানি সংগঠন। অর্থাৎ যেটা এখন বাংলাদেশে আছে, 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী এখন বাংলাদেশে গঠিত এবং পরিচালিত হচ্ছে না, এটাই হচ্ছে এই আইন অনুযায়ী ওই দেশে প্রচলিত আইন অনুযায়ী যদি কোনো কোম্পানি সংগঠন নিবন্ধিত হয়, তখন সেটা কি হবে? নিবন্ধিত কোম্পানি সংগঠন। এখন নিবন্ধিত কোম্পানি সংগঠনকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সসীম দায় সম্পন্ন, একটা হচ্ছে অসীম দায় সম্পন্ন। অসীম দায় সম্পন্নটা কি? যখন যে নিবন্ধিত কোম্পানি সংগঠনে শেয়ার হোল্ডারদের দায় অসীম থাকে, তাকে বলা হয় অসীম দায় সম্পন্ন কোম্পানি সংগঠন। এই ধরনের কোম্পানি সংগঠন বাংলাদেশে দেখা যায় না এবং বাইরেও খুব কম। ঠিক আছে, অর্থাৎ এদের অসীম দায় সম্পন্ন কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় সবসময় কি থাকবে? অসীম থাকবে। ঠিক আছে, তাদের দায় অসীম থাকে। আচ্ছা, তারপরে আমরা আসি সসীম দায় সম্পন্ন কোম্পানিতে।
বন্ধুরা তোমরা তোমাদের সব প্রবলেম প্লিজ এখানে জানাও, আর তোমাদের ফ্রেন্ডের সাথে একটু আমাদের লাইভ ভিডিওটা শেয়ার করে দাও। তাহলে কি হবে, তোমার সাথে সাথে তোমার ফ্রেন্ডরাও একসাথে বসে আমরা পুরোটা জিনিস পড়ে ফেলতে পারবো। ঠিক আছে, প্লিজ প্লিজ তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। আচ্ছা, কে বলছে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন রাজার অধ্যাদেশ বলে গঠিত? এটা তোমাদের বইয়ে কোনো ধরনের উল্লেখ নেই। এটা সরি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে কোনো রাজার অধ্যাদেশ, কোন রাজার অধ্যাদেশ ওটার কোনো উল্লেখ নেই, কিন্তু এটা হচ্ছে 1844 সালের আগে গঠিত হয়েছিল। ঠিক আছে, সংজ্ঞাগুলো দুইবার করে বললে ভালো হয়। ভাই আমি দুইবার করে বলার চেষ্টা করছি, কিন্তু এতবার করে বলতে গেলে আমরা আসলে আগাইতে পারবো না। আমাদের কোম্পানি সংগঠনের চ্যাপ্টারটা অনেক বড়, তো একটু মনোযোগ দেই আমরা, তাহলে আই থিঙ্ক একবার দুইবার শুনলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপর আমরা চলে আসি সসীম দায় সম্পন্ন কোম্পানিতে। সসীম দায় সম্পন্ন কোম্পানিতে বলা হয়েছে যে যদি কোনো কোম্পানি সংগঠনের শেয়ার হোল্ডারদের দায় সসীম থাকে, অর্থাৎ সীমাবদ্ধ থাকে। ঠিক আছে, সীমাবদ্ধ বা সীমিত থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, সসীম দায় সম্পন্ন কোম্পানি বলবো। সসীম দায় সম্পন্ন কোম্পানিকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রতিশ্রুতি মূল্য দ্বারা আর একটা হচ্ছে শেয়ার মূল্য দ্বারা। এই জিনিসটা অনেক অনেক ক্রিটিক্যাল, তোমাদের কাছে লাগতে পারে, কিন্তু আমি একটু সহজ করে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে এখানে বুঝি, প্রতিশ্রুতিটা আগে বুঝাই। সেটা হচ্ছে যে যদি কোম্পানির স্মারকলিপি অনুযায়ী শেয়ার হোল্ডারদের দায় তাদের ক্রয়কৃত শেয়ারের পরিমাণ অনুসারে প্রতিষ্ঠিত মূল্যে শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে। অর্থাৎ যদি আমি কোনো কোম্পানি থেকে, ধরা যাক আমি 1000 টাকার শেয়ার কিনেছি, কিন্তু আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি 2000 টাকার শেয়ার মূল্য পরিমাণ আমি কি করব, দায় বহন করব। ঠিক আছে, এখন এই যে 2000 টাকার পরিমাণ মূল্য শেয়ার, আমি শেয়ার মূল্যের আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি এতটুকু দায় বহন করব, তখন সেটা হবে প্রতিশ্রুতি মূল্য দ্বারা কোম্পানি সংগঠন। এই ধরনের কোম্পানি সংগঠন বাংলাদেশে নাই এবং বাইরেও খুবই কম দেখা যায়। আর যদি আমি শেয়ার মূল্য দ্বারাটাতে আসি, যদি আমি 1000 টাকার শেয়ার কিনি কোনো কোম্পানি থেকে, আমি অবশ্যই শুধুমাত্র 1000 টাকার শেয়ারের যতটুকু দায় আছে আমি শুধু ততটুকুই বহন করব, তার থেকে বেশি কেউ আমাকে বাধ্য করতে পারবে না বহন করতে। কিন্তু প্রতিশ্রুতি মূল্য দ্বারা যেই কোম্পানি সংগঠনের ব্যাপারটা আছে, সেখানে শেয়ারটাতে কি হবে, আমি 1000 কিনেছি, কিন্তু আমি প্রতিশ্রুতি যেহেতু দিয়েছি 2000 টাকার শেয়ার পরিমাণ আমি দায়টা বহন করব, তখন আমাকে এই 2000 টাকা পর্যন্ত ওরা আমাকে বাধ্য করতে পারবে দায় বহন করতে। কিন্তু শেয়ার মূল্য দ্বারা সেটার মধ্যে কিন্তু আমাকে কোনোভাবেই বাধ্য করতে পারবে না। আমি শুধুমাত্র 1000 টাকার দায় বহন করব। আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় প্লিজ কমেন্টে আরেকবার জানো। ঠিক আছে, তখন আমি আবার বুঝাই দেবো। আমরা আগাই। আচ্ছা, শেয়ার মূল্য দ্বারা শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ যে কোম্পানি সংগঠন, সেটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে পাবলিক। প্রাইভেট লিমিটেড কোম্পানির কথা আমরা বলেছি যে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ 20 জন, এবং পাবলিক লিমিটেডের সর্বনিম্ন হচ্ছে 7 জন, সর্বোচ্চ হচ্ছে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যে অবাধে বা জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার ক্রয় বিক্রয়ের যে ব্যাপারটা সেটা থাকে না, সেটার উপর নিষেধাজ্ঞা আছে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিতে আমি জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয় করতে পারবো। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার হস্তান্তরযোগ্য না, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার হস্তান্তরযোগ্য। প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানি নিয়ে আমরা পরে আরো ডিটেলস পড়বো। আমরা একটু আগাই। পাবলিক লিমিটেডকে আমরা আবার দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে মালিকানা ভিত্তিক আর একটা হচ্ছে নিয়ন্ত্রণ ভিত্তিক। মালিকানা ভিত্তিককে আমরা দুই ভাগে ভাগ করেছি আবার, সেটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে হোল্ডিং, সরকারি কোম্পানি আর হচ্ছে হোল্ডিং কোম্পানি। আর নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেসরকারি কোম্পানি আর হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। সরকারি কোম্পানিটা বলতে কি বুঝাচ্ছি, সেটা হচ্ছে যদি কোনো কোম্পানির শেয়ার সকল শেয়ার অথবা 51%, অর্থাৎ 50%-এর বেশি, 50%-এর বেশি যদি কি হয় সরকারের মালিকানায় থাকে, তখন কি হবে, সেটা সরকারি কোম্পানি হবে। আর বেসরকারি কোম্পানির ক্ষেত্রে যদি সকল শেয়ার বা 50%-এর বেশি, সকল শেয়ার বা অধিকাংশ শেয়ার যদি বেসরকারি মালিকানায় থাকে, তখন সেটা হবে বেসরকারি কোম্পানি। আর হোল্ডিং কোম্পানির ক্ষেত্রে
যদি কোনো কোম্পানি, হোল্ডিং কোম্পানির ক্ষেত্রে যদি কোনো কোম্পানির বেশিরভাগ শেয়ার অর্থাৎ 50%-এর বেশি শেয়ারের মালিক কোনো প্রতিষ্ঠান হয়, তখন কি হবে যে তাদের যে তাদের ভোট দেওয়ার যে অধিকার সেটা বেড়ে যাবে এবং তাদের একটা কি হবে, একটা মানে তাদের কাছে একটু বেশি পরিমাণ পাওয়ার থাকবে। ঠিক আছে, তো 50%-এর বেশি শেয়ার যদি কোনো কোম্পানির থাকে তখন সেটাকে আমরা বলবো হোল্ডিং কোম্পানি। আর সেমভাবে 50% যে কোম্পানিটা থাকবে, তো বাকি যে কম যে কোম্পানিটা থাকবে, এখন একটা কোম্পানিতে একজনের কোন একটা কোম্পানির শেয়ারের পরিমাণ হচ্ছে ধরো 57%, হ্যাঁ, তো বাকি যে 43% আছে না, এই 43% হচ্ছে সাবসিডিয়ারি। ঠিক আছে, দুটো কিন্তু একটার সাথে রিলেটেড। সরকারের বিপরীতটা হচ্ছে বেসরকারি, সেমভাবে হোল্ডিংটার যেটা বিপরীত সেটা হচ্ছে গিয়ে সাবসিডিয়ারি। ঠিক আছে, আচ্ছা, বাংলাদেশে হোল্ডিং কোম্পানি বলতে স্কয়ার, বসুন্ধরা এই সকল গ্রুপ আছে, এই সকল ব্যবসা প্রতিষ্ঠান আছে যাদের হচ্ছে শেয়ারের পরিমাণ অনেক বেশি থাকে। আর সাবসিডিয়ারি হচ্ছে এরকম যারা একটু কম থাকে আর কি, ওই প্রতিষ্ঠানের ভোটের পরিমাণ বা শেয়ারের পরিমাণ অনেক কম থাকে, সেটা হচ্ছে সাবসিডিয়ারি। আচ্ছা, এবার আমরা একটু কোশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে অন্য কোম্পানির 50% বেশি মালিক বা ভোটদানের অধিকারী কোম্পানিকে কি বলে? পাবলিক লিমিটেড কোম্পানি, সরকারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি নাকি সাবসিডিয়ারি কোম্পানি? আমাকে কমেন্টে তাড়াতাড়ি করে জানিয়ে দাও যে এটার রাইট অ্যান্সারটা কি, তাহলে আমি বলবো যে তোমাদের কোম্পানি সংগঠনের যে শ্রেণী বিভাগটা আছে সেটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। জলদি জলদি জানিয়ে দাও, জলদি জলদি জানিয়ে দাও। মেহেদি হাসান বলছে গ, দেখি বাকিরা কি বলে। আরিয়া আক্তার বলছে সি, নীলয় কর্মকার বলছে সি, উম্মে হাবিবা বলছে গ, জুয়েল আহমেদ বলছে হোল্ডিং কোম্পানি, আসিফ বলছে গ। শারমিন আক্তার মিতু বলছে সি, আজমান বলছে সি, গ। আচ্ছা, মোটামুটি সবার অ্যান্সার হচ্ছে গ, তার মানে আমি বুঝতে পারলাম যে তোমাদের সবার একটু এই শ্রেণী বিভাগটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, যেটা আমরা এখানে বলেছিলাম যে অন্য কোম্পানির 50%-এর বেশি মালিক বা ভোটদানের অধিকারী কোম্পানিকে আমরা বলবো হোল্ডিং কোম্পানি, অর্থাৎ যারা বেশি পরিমাণ পাওয়ারটা হোল্ড করে সেটাই হচ্ছে হোল্ডিং কোম্পানি। ওকে, আমরা তারপরে পরের পয়েন্টে চলে যাই। তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে প্লিজ কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো সলিউশন করে দিতে। ঠিক আছে, আচ্ছা, 9 বলেছে সি। এখন আমরা চলে যাব প্রাইভেট লিমিটেড কোম্পানির ধারণাতে। প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে আমরা কি বুঝি? যেই কোম্পানি সংগঠনের সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 এবং সর্বোচ্চ 50 জনের সীমাবদ্ধ, এবং যেই কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য না। একটু ঝামেলা করতেছে। যোগ্য নয় এবং তারা কি করতে পারে না, তারা শেয়ার এবং ঋণপত্র বিক্রয়ের জন্য তারা বিক্রয়ের আহ্বান জানাতে পারে না, সেটাকে আমরা কি বলবো? প্রাইভেট লিমিটেড কোম্পানি। বাংলাদেশ যে কোনো দেশে প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিমাণ অনেক বেশি থাকে, অর্থাৎ প্রাইভেট লিমিটেড পাবলিক লিমিটেড কোম্পানির তুলনায় প্রাইভেট লিমিটেড কোম্পানি কিছু একটু বেশি পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করে। ঠিক আছে, দ্যাটস ওয়াই প্রত্যেকটা দেশেই প্রাইভেট লিমিটেড কোম্পানির সংখ্যা অনেক বেশি থাকে। আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির পরে আরও ডিটেলস আলোচনা করবো, আমরা এখন একটু ধারণাটা নিয়ে নিই। এখন যদি আমরা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আসি,
পাবলিক লিমিটেডের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত ছিল বলো তো আমাকে? 7। এবং সর্বোচ্চ কি শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এবং তারা কি করতে পারে, তাদের শেয়ারটাকে অবাধে হস্তান্তর যোগ্য, অর্থাৎ তারা হস্তান্তর করতে পারে শেয়ার, এবং তাদের শেয়ার এবং ঋণপত্র বিক্রয়ের জন্য কি করতে হয়, জারি করতে হয়। এবং বিক্রয়ের জন্য আহ্বান করতে পারে, সেটাই হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। কোম্পানি সংগঠনের যেই সংজ্ঞা, হ্যাঁ, সেখানে মোটামুটি বেশিরভাগ বৈশিষ্ট্য দ্বারা কি বোঝানো হয়েছে, কোম্পানি সংগঠনের উন্নত সংস্করণটাকেই বলা হয় পাবলিক লিমিটেড কোম্পানি। ঠিক আছে, এখন আমরা যদি একটু চলে আসি পার্থক্যতে, পাবলিক লিমিটেড কোম্পানি আর প্রাইভেট লিমিটেড কোম্পানি দুইটার মধ্যে পার্থক্য কি। ধরো প্রাইভেট পাবলিক। ওকে, আচ্ছা তোমরা কি বলছো, এলটিডি এর ফুল মিনিং কি? এলটিডি এর ফুল মিনিং হচ্ছে লিমিটেড হোল্ডিং এবং সাবসিডিয়ারি কোম্পানির বর্ণনা আমি দিয়েছি ভাইয়া। ওকে, আমরা চলে যাই পার্থক্যতে। প্রথমে আসি আমরা গঠনে কি বলা হয়েছে। প্রাইভেট লিমিটেড কোম্পানির যে গঠন, সেটাতে কি হয়, তুলনামূলক কম যে আনুষ্ঠানিকতা পালন করতে হয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে একটু বেশি পরিমাণে আনুষ্ঠানিকতা পালন করতে হয়। তারপরে যদি আমরা সদস্য সংখ্যাতে, এটাতে কি ছিল, এটাতে ছিল 2 থেকে 50, আর এটাতে কি ছিল 7 থেকে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, তাই না? আচ্ছা, তারপরে আসে কি কার্য শুরু, কাজ কখন শুরু করতে পারবে। প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি নিবন্ধন পত্র পায়, তখন তারপরে কি করতে পারে, তারা কাজ শুরু করতে পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কার্যারম্ভের অনুমতি পত্র ছাড়া কাজ শুরু করতে পারে না, অর্থাৎ নিবন্ধন পত্র পাওয়ার পরেও তাদের কি করতে হয়, কার্যারম্ভের অনুমতি পত্র পেতে হয়। ঠিক আছে, তারপরে আসি আমরা শেয়ার বিক্রয়। প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের যে শেয়ার হোল্ডার, ওই শেয়ার হোল্ডার ছাড়া শেয়ার বিক্রয় করতে পারে না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি অবাধে শেয়ার বিক্রয় করতে পারে। আর হচ্ছে হস্তান্তর যোগ্যতা, শেয়ার হস্তান্তর, আমরা কি বলেছিলাম, প্রাইভেটে শেয়ার হস্তান্তর যোগ্য নয়, পাবলিক লিমিটেডে শেয়ার হস্তান্তর যোগ্য। তারপরে মূলধন ও আয়তন, যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানির যে সদস্য সংখ্যা সেটা অনেক কম হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে একটু ছোট পরিসরে হয়, তো কি হয়, এর যে মূলধন এবং আয়তন মোটামুটি একটু ছোট থাকে। আর পাবলিক লিমিটেডে যেহেতু অনেক বড় পরিমাণে করা হয়, তখন বৃহৎ আয়তন ব্যবসা এখানে করা সম্ভব হয়। তারপরে আসি যদি ন্যূনতম মূলধনে, প্রাইভেট লিমিটেড কোম্পানির যে যদি কাজ শুরু করতে হয় নিবন্ধনপত্র পাওয়ার পর, তখন এর যে ন্যূনতম মূলধন সেটাকে এক্ষেত্রে অপরিহার্য নয়, মানে হচ্ছে ন্যূনতম মূলধন তার হাতে তখনই থাকতে হবে, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম মূলধন তাকে অবশ্যই সংগ্রহ করতে হবে, না হলে হচ্ছে সে কাজ শুরু করতে পারবে না। তারপর যদি আসলে আমরা পরিচালকের সংখ্যা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন 2 জন হলে কি করতে পারবে, সে কোম্পানিটা চালাতে পারবে, পরিচালক। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হচ্ছে সে পরিচালকের সংখ্যা কত, 3 জন। ঠিক আছে, সর্বনিম্ন 3 জন। আর পরিচালক পর্ষদ গঠনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রত্যেক বছর পরিচালক পর্ষদ আবার নতুন করে গঠন করা বা পরিবর্তন করাটা বাধ্যবাধকতা নাই। ঠিক আছে, কিন্তু পাবলিক লিমিটেডের ক্ষেত্রে প্রত্যেক বছরই পরিচালনা পর্ষদটাকে চেঞ্জ করতে হয়। আর বিধিবদ্ধ সভাতে কি বলা হয়েছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিধিবদ্ধ সভা ও বিবরণী তৈরি করাটা বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, কিন্তু পাবলিক লিমিটেডের ক্ষেত্রে অবশ্যই সভা করতে হবে এবং অবশ্যই বিবরণী প্রকাশ করতে হবে, না হলে তার যে রুলস সেটার এগেনস্টে যাওয়া হবে। ওকে, আই হোপ তোমাদের সবার প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানির যে পার্থক্য সেটা ক্লিয়ার হয়েছে। যদি না হয়ে থাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই আবার বুঝাই দিব। তার মধ্যে তোমরা আরেকটা কোশ্চেনের অ্যান্সার দাও, সেটা হচ্ছে কোন কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য নয়।
পাবলিক আর খ প্রাইভেট। চটপট কমেন্ট সেকশনে অ্যান্সার জানিয়ে দাও, পাবলিক লিমিটেড কোম্পানি নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি। চটপট কমেন্ট সেকশনে অ্যান্সার জানাও, তারপরে আমরা পরের টপিকে চলে যাব। আচ্ছা, মেহেদি হাসান বলছে প্রাইভেট, নীলয় কর্মকার বলছে প্রাইভেট, মুমতাহিনা বলছে প্রাইভেট, শারমিন বলছে খ, মাশফিয়া বলছে প্রাইভেট, ফারিয়া বলছে প্রাইভেট, জুয়েল বলছে প্রাইভেট, ফারিয়া বলছে প্রাইভেট, আচ্ছা আসিফ বলছে প্রাইভেট, হাবিবা বলছে প্রাইভেট, নাইম বলছে প্রাইভেট, সবাই বলছে প্রাইভেট। মানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে প্রাইভেট লিমিটেড কোম্পানি, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য নয়। এরপরে আমরা চলে আসবো কোথায়? কোম্পানি সংগঠনের যে গঠন পদ্ধতি সেখানে। ওকে, আচ্ছা গঠন পদ্ধতিতে আমরা যদি আসি, বেসিক্যালি কোম্পানির 1994 সালের যে কোম্পানি আইন, সেই কোম্পানি আইন অনুযায়ী বলা হয়েছে যে কোম্পানি প্রতিষ্ঠান গঠন করতে হলে 4টা পর্যায় অতিক্রম করতে হবে। ঠিক আছে, আমরা একটা করে পড়বো আর ডিটেলসগুলো একসাথে পড়ে ফেলবো। ঠিক আছে, প্রথমটা হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়। 1 নম্বরটা কি? উদ্যোগ গ্রহণ পর্যায়। উদ্যোগ গ্রহণ পর্যায়টা আসলে কি? সেটা হচ্ছে কোম্পানি গঠনের জন্য প্রয়োজনীয় অনুসন্ধান করা বা যাচাই করা এবং প্রাথমিক একটা রেকি করা, আর কি প্রাথমিক যে প্রস্তুতি সম্পন্ন করা, সেই পর্যায়টাকে বলা হয় উদ্যোগ গ্রহণ। অর্থাৎ আমি কোন ধরনের ব্যবসা করব, আমি এটাকে পাবলিক লিমিটেড করব নাকি প্রাইভেট লিমিটেড করব, আমি কি ধরনের ব্যবসা করব, কোথায় করব, এই সব কিছু নিয়ে একটা রিসার্চ করার মাধ্যমে যে পর্যায়ে হচ্ছে থাকে, সেটাই হচ্ছে কি উদ্যোগ গ্রহণ পর্যায়। উদ্যোগ গ্রহণ পর্যায়ে আরও কিছু কাজ আছে। আচ্ছা, এর আগে আমরা বলে দিই যে উদ্যোগ গ্রহণ পর্যায়ে প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে কমপক্ষে কি 2 জন প্রবর্তক থাকতে হবে। প্রবর্তক মানে হচ্ছে যারা উদ্যোক্তা। আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে কমপক্ষে 7 জন প্রবর্তক থাকতে হবে উদ্যোগ গ্রহণ করার জন্য। আচ্ছা, উদ্যোগ গ্রহণ পর্যায়ে অন্যতম কি কাজ? ক্ষেত্র চিহ্নিতকরণ। অর্থাৎ আমি কোন জিনিস নিয়ে, কোন জায়গায় বা কি নিয়ে ব্যবসাটা করব, এটাই হচ্ছে ক্ষেত্র চিহ্নিতকরণ। এক্ষেত্রে ব্যবসায় কেমন ধরনের হবে, কি ধরনের মূলধন এখানে থাকবে, এই জিনিসগুলো বিবেচনার প্রয়োজন পড়ে। আচ্ছা, তারপরে আসি আমরা সম্ভাব্যতা যাচাই। এটা কিন্তু এই জিনিসগুলোর কাজ, উদ্যোগ গ্রহণ পর্যায়ের কাজ। সম্ভাব্যতা যাচাই বলতে কি বোঝানো হচ্ছে? সম্ভাব্যতা যাচাই বলতে বোঝানো হচ্ছে যে আমি এই যে ক্ষেত্র চিহ্নিত করলাম, যে এই ক্ষেত্রে আমি ব্যবসাটা করবো, এখানে এতগুলো মূলধন দিব, এই কাজ করব, এটা কতটুকু আমার সফল হতে পারে বা কতটুকু সাকসেসফুল আমি এখানে হতে পারি। ঠিক আছে, এমনও হতে পারে যে আমি যে ক্ষেত্রে এখন ব্যবসা করতে চাচ্ছি সেখানে আমি সফল নাও হতে পারি, কিছু রিস্ক আছে, অনেক বেশি রিস্ক আছে। আমি যেটা অনুমান করেছিলাম তার থেকে বেশি রিস্ক আছে। এই জিনিসটাকে আরেকবার যাচাই করে নেওয়াটাই হচ্ছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। তারপরে প্রকল্প অনুমোদন। প্রকল্প অনুমোদন বলতে কি বোঝানো হয়েছে? প্রকল্প অনুমোদন বলতে বোঝানো হয়েছে সম্ভাব্যতা যাচাইয়ের পরে যদি ফিক্সড হয় যে আমি হ্যাঁ এই ব্যবসাটাই করব, তখন কি হবে? প্রবর্তকরা একটা প্রকল্প অনুমোদন দেয়। আমরা একটু ফাস্ট যাব। প্রকল্প অনুমোদনের পরে আসে, এটা পর আমরা একটু এখানে চলে আসি, আর্থিক পরিকল্পনা তৈরি। প্রকল্প অনুমোদনের পরে আমরা একটা আর্থিক পরিকল্পনা তৈরি করব। এবং আর্থিক পরিকল্পনার মধ্যে কি কি উল্লেখ থাকবে? মূলধন, তারপরে শেয়ার মূলধন, তারপরে শেয়ার মূল্য, তারপর উদ্যোক্তা পরিচালকরা কতটুকু শেয়ার কিনবে এবং হচ্ছে পরিচালক হওয়ার জন্য তাদের যে ন্যূনতম যোগ্যতা সূচক শেয়ার কিনতে হবে ওইটার পরিমাণ কত হবে, সব কিছু কোথায় আসবে? আর্থিক পরিকল্পনার মধ্যে চলে আসবে। তারপরে হচ্ছে নাম নির্বাচন। নাম নির্বাচনের ক্ষেত্রে
বর্তমানে এক্সিস্টিং কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নাম আমি এখানে ইউজ করতে পারবো না, ঠিক আছে। আরও কিছু ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়াগুলো মেনে নিয়ে হচ্ছে আমাকে নাম সিলেক্ট করতে হবে। নাম সিলেক্ট করার পরে এবং প্লাস যদি আমার ব্যবসাটা সীমিত দায় বিশিষ্ট হয়, তখন আমার ব্যবসার ওই নামের পাশে আমাকে লিমিটেড এলটিডি, যেটা একটু আগে একজন কোশ্চেন করেছে, লিমিটেড জিনিসটা উল্লেখ করতে হবে। আচ্ছা, নাম নির্বাচন করার পরে কি করবো, আমি নামের যে ছাড়পত্র সেটা নিবন্ধকের থেকে গ্রহণ করব। যদি নিবন্ধক দেখে যে আমার নামের সাথে কোনো ধরনের অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নাম ক্ল্যাশ করছে না এবং হচ্ছে কোনো ধরনের প্রবলেম নাই, আমি সব ডকুমেন্টস রাইট আছে, তখন নিবন্ধক কি করবে, আমার নামের ছাড়পত্র দিয়ে দিবে। এটা হচ্ছে কোথায় এটা হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়ের কাজ। উদ্যোগ গ্রহণ পর্যায়ের কাজের পরে এখন আমরা পরের কাজটাতে চলে আসবো। সেটা কি? সেটা হচ্ছে দলিলপত্র প্রণয়ন পর্যায়। দলিলপত্র প্রণয়ন পর্যায় যে জায়গাটাতে হচ্ছে, যেই পর্যায়টাতে নিবন্ধকের কাছে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় দলিলপত্র তৈরি করা হয় বা অ্যাকুমুলেট করা হয়, সেই পর্যায়টাকে বলা হয় দলিলপত্র প্রণয়ন পর্যায়। এটাকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্মারকলিপি এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী, ঠিক আছে। স্মারকলিপি বলতে কি বোঝানো হচ্ছে? স্মারকলিপি হচ্ছে একটা কোম্পানির মূল দলিল। স্মারকলিপি নিয়ে আমরা পরবর্তীতে আরো ডিটেলসে পড়বো। মূল দলিল অর্থাৎ কোম্পানিটা কেমন, কি ধরনের কাজ করবে, কারা এটার মধ্যে ইনক্লুডেড থাকবে, তার সব ডিটেলস স্মারকলিপিতে ইনক্লুডেড থাকে, উল্লেখ থাকে। আর সংঘবিধি হচ্ছে কোম্পানি কিভাবে পরিচালিত হবে, অর্থাৎ অভ্যন্তরীণ কাজগুলো কি কি, এর সব কিছু, সব ডিটেলস হচ্ছে সংঘবিধি বা পরিমেল নিয়মাবলীতে উল্লেখ থাকে। এই দুইটা জিনিস, এই জিনিসগুলো তৈরি করা এবং আরো ইনিশিয়াল যত দলিলপত্র আছে সবকিছু তৈরি করাটাই হচ্ছে দলিলপত্র প্রণয়ন পর্যায়ের কাজ। তারপরের পর্যায়ে যদি আমরা আসি, তারপরের পর্যায়টা হচ্ছে নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়। নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়। আচ্ছা, নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়টা কি? সেখানে বলা হয়েছে যে আমি যে এতগুলো দলিলপত্র প্রণয়ন করলাম বা সংগ্রহ করলাম, বানালাম, সব কিছু আমি কি করব, নিবন্ধকের কাছে জমা দিব। নিবন্ধকের কাছে জমা দেওয়ার পরে নিবন্ধক যদি সবকিছু মিলিয়ে দেখে যে সবকিছু ঠিকঠাক আছে, হ্যাঁ, সব ডিটেলস মিলিয়ে দেখে এবং তার পরবর্তীতে কি করবে, সে আমাকে নিবন্ধনপত্র দিবে। আচ্ছা, নিবন্ধনপত্র সংগ্রহটা বেসিক্যালি আমাকে আবেদন করে, নিবন্ধকের অফিসে আবেদন করে নিবন্ধনপত্রটা সংগ্রহ করতে হয়। তার সাথে সাথে আরও কিছু জিনিস এখানে দলিল হিসেবে দিতে হয়। কি কি জিনিস? সেটা হচ্ছে কোম্পানির যে স্মারকলিপি আমরা তৈরি করেছি সেটার 3 কপি আমি জমা দেবো, তারপরে যে সংবিধি আমি তৈরি করেছি সেটার 3 কপি আমি জমা দেবো, তারপরে হচ্ছে যারা উদ্যোক্তা, পরিচালক বা প্রবর্তক তাদের ডিটেলস আমাকে জমা দেওয়া লাগবে, তাদের যে যোগ্যতা সূচক শেয়ার তারা ক্রয় করবে সেটার সম্মতি স্বরূপ একটা কপি জমা দেওয়া লাগবে, প্লাস তাদের যে পরিচালকরা একটা সম্মতিপত্র জমা দেবে যে তারা এই ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবে। এই সবগুলোর ডিটেলস এবং এই সবগুলোর পেপার যখন জমা দেওয়া হবে নিবন্ধকের কাছে, তখন নিবন্ধক কি করবে, এই জিনিসগুলোকে পরীক্ষা করবে। পরীক্ষা করার পরে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যদি নিবন্ধনপত্র প্রাইভেট লিমিটেড কোম্পানিতে দিয়ে দেওয়া হয়, সংগ্রহ করতে পারে, তাহলে তারা তার পরবর্তীতে কাজ শুরু করে দিতে পারবে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি শুধুমাত্র নিবন্ধনপত্র পেলেই কাজ শুরু করতে পারবে না, তার জন্য কি করতে হবে, তাকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি আরেকটু ঝামেলার মধ্যে পড়বে। আচ্ছা, স্মারকলিপি আবার বলেন। আচ্ছা আপু, স্মারকলিপি আমরা একটু পরে আবার একটু ডিটেলসে পড়বো, ঠিক আছে? তখন আমরা বলবো। সাউন্ড যাদের কম মনে হচ্ছে প্লিজ ভাইয়া তুমি একটু ইয়ারফোনটা লাগাও, তাহলেই হবে। রাতুল বলেছে প্রবর্তক মানে কি? প্রবর্তক মানে হচ্ছে যারা উদ্যোগ নিবে ওই ব্যবসাটা গঠন করার, ঠিক আছে, একদম প্রথম দিকে তাদেরকে আমরা বলবো প্রবর্তক। আচ্ছা, আমরা চলে আসি তারপরেরটাতে, কার্যারম্ভ পর্যায়ে। আচ্ছা, এটা শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে না। কার্যারম্ভ পর্যায়ে হচ্ছে
আমরা বলেছিলাম যে পাবলিক লিমিটেড কোম্পানিতে কি করতে হয়, তাকে যে মূলধনটা সেটা সংগ্রহ করার ব্যবস্থাকে দেখাতে হয়। ইনিশিয়াল যে মূলধন সংগ্রহ করাটা সেটা আগে দেখাতে হয়। তো কার্যারম্ভ পর্যায়ে পাবলিক লিমিটেড কোম্পানি কি করে, তার কিছু বিবরণপত্রটা জমা দিতে হয় এবং প্লাস তাদের যে বিবরণপত্রের বিকল্প বিবৃতি সেটা জমা দিতে হয়। বেসিক্যালি এটার মেইন কাজটা হচ্ছে যে তার মূলধনটা কিভাবে অ্যাকিউমুলেট হবে পাবলিক লিমিটেড কোম্পানি সেটাকে উল্লেখ করা বা সেটাকে দেখানোই হচ্ছে কার্যারম্ভ পর্যায়ে কাজ। যখন এই জিনিসটা সে দেখাতে পারবে, পাবলিক লিমিটেড কোম্পানি যখন দেখাতে পারবে, তখন কি করবে, তখন কি হবে, নিবন্ধক যখন দেখবে যে তার সব ডিটেলস ঠিক আছে এবং সে মূলধনটা অ্যাকিউমুলেট করতে পারছে, তখন সে তাকে কার্যারম্ভের অনুমতিপত্র দিবে এবং তারপরে পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করতে পারবে। বেসিক্যালি এইটাই হচ্ছে একটা কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতি। এখন তোমাদের কোনো কোশ্চেন নাই, যদি থাকে প্লিজ আমাকে কমেন্টে জানো, কমেন্টে জানালে হচ্ছে আমি তোমাদের এটা সলিউশন করে দিতে পারবো। আচ্ছা, তার আগে তোমাদের একটা কোশ্চেন তোমাদের জন্য, সেটা হচ্ছে কোম্পানি সংগঠনের উদ্যোগ গ্রহণকারীদেরকে কি বলে, প্রবর্তক, পরিচালক, শেয়ার হোল্ডার নাকি মালিক? প্লিজ কমেন্টে আমাকে জানাও এটার সঠিক অ্যান্সার কি হবে। তারপর আমরা পরের টপিকে চলে যাব। মাসপিয়া বলছে প্রবর্তক, নিলয় বলছে প্রবর্তক, মেহেন্দি বলছে প্রবর্তক, ফারিয়া বলছে প্রবর্তক, আর আমিন বলছে প্রবর্তক, হাবিবা বলছে প্রবর্তক। মানে সবার অ্যান্সার সঠিক। কোম্পানি সংগঠনে যে উদ্যোগ গ্রহণ করে তাদেরকে বলা হয় প্রবর্তক। নাইম বলছে প্রবর্তক। হ্যাঁ ভাইয়া, সঠিক অ্যান্সার হচ্ছে প্রবর্তক। তোমরা সবাই আই থিঙ্ক তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করছো, এই জন্য তোমরা অ্যান্সার করতে পারছো। সো কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ। আমরা পরের টপিকে চলে যাই। আচ্ছা, স্মারকলিপিতে যদি চলে আসি আমরা, স্মারকলিপি বলতে কি বুঝি? স্মারকলিপির আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সংঘ স্মারক বা পরিমেল বন্ধু। যদি একই নামে তোমাদের কোশ্চেন আসে, কনফিউজ হয়ে যাও না। পরিমেল বন্ধু, স্মারকলিপি, সংঘ স্মারক এবং পরিমেল বন্ধু তিনটার অর্থে কিন্তু কনফিউজ হয়ে যাও না, ঠিক আছে? ওকে, তারপরে আমরা আসি স্মারকলিপি বলতে কি বোঝানো হয়েছে। স্মারকলিপি বলতে বোঝানো হয়েছে যে স্মারকলিপি হচ্ছে একটা কোম্পানির মূল দলিল। কোম্পানি সকল ধরনের ডিটেলস, অর্থাৎ মূলধন থেকে শুরু করে সে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, তাদের মূলধনের পরিমাণ, তাদের দায়, তাদের সম্মতি, তাদের সব কিছু হচ্ছে যে জিনিসটার মধ্যে ইনক্লুডেড থাকে সেটা হচ্ছে স্মারকলিপি, ঠিক আছে? স্মারকলিপি ছাড়া কোনোভাবেই কোম্পানি সংগঠন গঠন করা এবং পরিচালনা করা সম্ভব না। সব ডিটেলস কোথায় লেখা থাকবে? স্মারকলিপিতে লেখা থাকবে। ওকে, স্মারকলিপিরও কিছু বিষয়বস্তু বা ধারা আছে, এই জিনিসগুলো ম্যান্ডেটরি। এই স্মারকলিপির এই ধারাগুলো থাকতেই হবে। যখন আমি এটা জমা দিব, স্মারকলিপি যখন জমা দিব নিবন্ধকের কাছে, আমার এই ধারাগুলো অবশ্যই মেনটেন করতে হবে। আমরা যদি ধারাগুলোর দিকে আসি, প্রথম ধারার নাম হচ্ছে নাম ধারা। আচ্ছা, নামধারাতে বলা হয়েছে, নামধারার যে ব্যাপারটা সেটা হচ্ছে অত্র আইনের যে 11 ধারা, সেখানে নামধারার কথা বলা হয়েছে কোম্পানি আইনের। ওকে, নামধারায় বলা হয়েছে যে কোম্পানির যে স্মারকলিপির যে ধারায়, হ্যাঁ, কোম্পানির নাম লেখা থাকে সেটাকেই বলে নামধারা। অর্থাৎ এই নামধারাটায় নামধারার ক্ষেত্রে কি করতে হবে, যখন সেটা সীমিত কোম্পানি হবে তখন কি করতে হবে, সেখানে ওই নামের শেষে লিমিটেড অ্যাড করতে হবে। প্লাস
কিছু বাধা নিষেধ আছে নাম ধরার ক্ষেত্রে। সেটা কি? সেটা হচ্ছে প্রচলিত কোনো কোম্পানি যদি থাকে, অর্থাৎ এই কোম্পানিগুলো এক্সিস্টিং, আমি চাইলে আমার কোম্পানির নাম বসুন্ধরা গ্রুপ রেখে দিতে পারবো না বা বেক্সিমকো গ্রুপ রেখে দিতে পারবো না। যে কোম্পানিগুলো এক্সিস্টিং আছে তাদের নাম আমি রাখতে পারবো না। তারপরে সরকারের যদি কোনো বিধিনিষেধ থাকে, হ্যাঁ, যে এই নাম ব্যবহার করা যাবে না, হ্যাঁ, তখন ওই নামটাও আমি ইউজ করতে পারবো না। আর হচ্ছে জাতিসংঘের কোনো প্রতিষ্ঠানের সাথে রিলেটেড যদি নাম হয়, হ্যাঁ, লাইক আমি চাইলে ওআইসি বা WHO বা হচ্ছে WFP, হ্যাঁ, এই নামগুলো রাখতে পারবো না। ঠিক আছে, এগুলোর সাথে নিষেধাজ্ঞা আছে। জাতিসংঘের কোনো অঙ্গ সংগঠনের নামের সাথে রিলেটেড বা একদম মনে হয় যে হ্যাঁ এই সংগঠনের নাম আমার সংগঠনের নাম সেম, এরকম কোনো নামও আমি রাখতে পারবো না। তো এই বিধিনিষেধগুলো মেনে আমাকে কি করতে হবে? স্মারকলিপিতে নাম ধারা কোম্পানির নাম ইনক্লুড করতে হবে। আচ্ছা, তারপরে আমরা আসবো অবস্থান বা ঠিকানা ধারা। অবস্থান ধারা বলতে আমরা কি বুঝি? আচ্ছা, এটা কত ধারায় বলা হয়েছে? এটা বলা হয়েছে এখানে বলা হয়েছে অবস্থান বা ঠিকানা ধারায় যে আমার কোম্পানিটা কোথায় প্রতিষ্ঠিত হবে এবং এটা আদৌ কোনো শাখা প্রশাখা থাকবে কিনা। আমরা দেখি না কিছু প্রতিষ্ঠানের শাখা অফিস থাকে, ব্রাঞ্চ অফিস থাকে, বা হচ্ছে প্রধান কার্যালয় বা অন্য অন্য শাখা, এগুলো থাকে না। এই জিনিসগুলো আমার আছে কিনা এবং আমার প্রতিষ্ঠানটা আসলে কোথায় অবস্থান করবে বা কোথায় থাকবে, সেই জিনিসগুলো হচ্ছে ইনক্লুডেড থাকবে স্মারকলিপিতে অবস্থান ধারায়। তারপরে প্লাস হচ্ছে যে বর্তমানে কোথায় আছে এবং ভবিষ্যতে আমি আমার ব্যবসাটা কোথাও মানে ব্যবসাটা যদি আমি অন্য কোথাও শিফট করতে চাই বা বাড়াতে চাই, হ্যাঁ, সেই জায়গাটা কোথায় হবে, সব কিছু ইনক্লুডেড থাকবে অবস্থান ধারায়। তারপরে আমরা আসবো উদ্দেশ্য ধারা। উদ্দেশ্য ধারায় কি বলা হয়েছে? উদ্দেশ্য ধারায় বলা হয়েছে যে আমার ব্যবসাটা কোন উদ্দেশ্য পরিচালিত হবে। আমি কি কোনো ওষুধ নিয়ে কাজ করব, নাকি আমি কোনো বস্ত্র নিয়ে কাজ করব, নাকি আমি কোনো রাসায়নিক জিনিসপত্র নিয়ে কাজ করব, বা আমার ব্যবসাটার উদ্দেশ্য কি, নাকি আমি কোনো অব্যবসায়িক কারণে এই ব্যবসাটা করবো, কোনো দাতব্য প্রতিষ্ঠানের জন্য এই কাজটা করবো, এই কোম্পানিটা সংগঠন করবো, এই উদ্দেশ্যটা হচ্ছে আমার উল্লেখ থাকতে হবে স্মারকলিপিতে উদ্দেশ্য ধারায়। প্লাস আমি যদি বর্তমানে আমি এই উদ্দেশ্যে কাজ করছি, হয়তো পরবর্তীতে আমি এটাকে বাড়িয়ে অন্য কোনো একটা উদ্দেশ্যে নিয়ে যেতে পারি বা অন্য কোনো একটা জায়গায় শিফট করতে পারি। যদি এরকম কোনো আমার সম্ভাবনা থাকে বা আগের থেকে প্ল্যান থাকে, সে সব কিছু আমার উল্লেখ করতে হবে স্মারকলিপির উদ্দেশ্য ধারায়। ঠিক আছে, তারপরে আমরা আসবো মূলধন ধারা। মূলধন ধারায় কি বলা হয়েছে? যে কোম্পানি কি পরিমাণ মূলধন নিয়ে কাজ শুরু করবে, এর সবকিছু হচ্ছে উল্লেখ থাকবে মূলধন ধারায়। অর্থাৎ এই ধারাটার মধ্যে উল্লেখ থাকবে যে কোম্পানি কত পরিমাণ মূলধন নিয়ে কাজ করবে, পরবর্তীতে মূলধনের পরিমাণ বাড়বে কিনা, বা হচ্ছে মূলধনের পরিমাণ হ্রাস করতে হবে কিনা, এর সব কিছু হচ্ছে উল্লেখ থাকবে স্মারকলিপির মূলধন ধারায়। আচ্ছা, এখানেও কিছু অন্তর্ভুক্ত বিষয় আছে। এর মধ্যে হচ্ছে মোট মূলধনের পরিমাণ, তারপরে হচ্ছে শেয়ারের ধরন, কেমন ধরনের শেয়ার আমি এখানে বিক্রয় করবো, বা শেয়ারের পরিমাণ কত, প্রত্যেকটা শেয়ার কতটুকু পরিমাণ অর্থ বা অর্থমূল্য হোল্ড করে, সবকিছু উল্লেখ থাকবে মূলধন ধারায়। আচ্ছা, তারপরে আসবো আমরা পরেরটা হচ্ছে দায় ধারা। অর্থাৎ দায়ের প্রকৃতিটা কি হবে ওই কোম্পানি কিরকম, যে আমার কোম্পানিটা কি অসীম দায় সম্পন্ন কোনো কোম্পানি হবে, নাকি সীমিত দায়বদ্ধ কোনো কোম্পানি হবে, নাকি হচ্ছে আমার শেয়ার যারা কিনবে শুধু শেয়ার মূল্য দ্বারাই তার দায়টা হচ্ছে সীমাবদ্ধ থাকে। এই সব কিছু হচ্ছে উল্লেখ থাকবে স্মারকলিপি দায় ধারায়। এই জিনিসটা ইনক্লুড করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরের পয়েন্ট হচ্ছে সম্মতি ধারা, যেটা হচ্ছে লাস্ট ধারা। এখানে লিখুন সম্মতি ধারা। সম্মতি ধারা বলতে কি বোঝানো হয়েছে? যে অংশে বলেছিলাম, প্রবর্তকের কথা বলেছিলাম না, যে যারা হচ্ছে উদ্যোগ গ্রহণ করে, তারা যখন কোনো সাক্ষীর সামনে তারা যখন যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করার, মানে নির্দিষ্ট পরিমাণ শেয়ার ক্রয় করার সম্মতি প্রদান করে যখন স্বাক্ষর করবে, এই জিনিসটা কোথায় উল্লেখ থাকবে? এই জিনিসটা উল্লেখ থাকবে সম্মতি ধারায়। এই ধারাটা কেন ইম্পর্টেন্ট? যে আমি যখন ব্যবসাটাকে গঠন করার কাজটা আমি শুরু করব, আমি এর কিছু মূলধন আমি নিজে কিনে রাখবো অ্যাজ এ প্রবর্তক। ঠিক আছে, তো এই জিনিসটা প্রমাণ রাখার জন্য, প্লাস একটা স্মৃতি রাখার জন্য বা সম্মতিটা স্মৃতি রাখার জন্য এই সম্মতি ধারার মধ্যে তাদের স্বাক্ষর রাখাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একটা প্রমাণ রাখার জন্য। তো স্মারকলিপির সম্মতি ধারায় ওই স্বাক্ষরগুলো থাকা লাগে।
তো আমরা কি দেখলাম, স্মারকলিপি 6টা ধারা আছে। প্রথম ধারা নাম ধারা, দ্বিতীয় ধারা হচ্ছে অবস্থান ধারা, তৃতীয় ধারা হচ্ছে উদ্দেশ্য ধারা, চতুর্থ ধারা হচ্ছে মূলধন ধারা, পঞ্চম ধারা হচ্ছে দায় ধারা এবং ষষ্ঠ ধারা হচ্ছে সম্মতি ধারা। ওকে, যদি এইসব ধারা নিয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকে এটাও আমাকে জানাও, আর তারপরে আমরা একটু কোশ্চেনে চলে যাই। কোশ্চেনটা হচ্ছে স্মারকলিপির চতুর্থ ধারা কোনটি, যেটা কুমিল্লা বোর্ডের 2017 সালে পরীক্ষায় এসেছিল। চতুর্থ ধারা কোনটি? উদ্দেশ্য ধারা, নাকি মূলধন ধারা, নাকি সম্মতি ধারা, নাকি দায় ধারা? এটা আমাকে কমেন্টে জানাও তাড়াতাড়ি, তারপরে আমরা পরের টপিকে চলে যাব। স্মারকলিপির চতুর্থ ধারা কোনটি? মেহেদী হাসান বলছে ক। ক হচ্ছে উদ্দেশ্য ধারা ভাইয়া। আচ্ছা, পারিয়া আক্তার বলছে বি, দায় ধারা। উম্মে হাবিবা বলছে মূলধন ধারা। কিন্তু 3 রকমের অ্যান্সার দিচ্ছে, তার মানে সঠিক অ্যান্সার কোনটা? আচ্ছা দেখি আরও কেউ বলে কিনা, তাহলে বুঝতে পারবো সঠিক অ্যান্সার কোনটা। যেহেতু এই কোশ্চেনটা তোমাদের কোনো কোনো বোর্ড পরীক্ষায় এসেছে, সো এটা রিপিট হওয়ার সম্ভাবনা আছে। তোমরা কখনোই এই কোশ্চেনগুলো মিস করে যাবা না এবং এগুলো বাসায় আর ভালো ভালো করে প্র্যাকটিস করবা। ওকে, ফারিয়া আবার অ্যান্সার শিফট করেছে বিতে, মেহেদিও শিফট করেছে বিতে, তাসকিন বলছে মূলধন। ওকে, আমরা চলে যাই তাহলে সঠিক অ্যান্সারে। সঠিক অ্যান্সার হচ্ছে মূলধন ধারা। স্মারকলিপির চতুর্থ ধারা হচ্ছে মূলধন ধারা। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে ধারাগুলো আছে স্মারকলিপির, সেগুলোর যে সিরিয়াল সেটাও কিন্তু মনে রাখতে হবে, সেটাও কিন্তু পরীক্ষায় আসে। তো এটা স্কিপ করা কোনোভাবেই যাবে না, ঠিক আছে? আচ্ছা, মুমতাহিনা বলছে মূলধন। হ্যাঁ আপু, স্মারকলিপির চতুর্থ ধারা অবশ্যই মূলধন ধারা। আচ্ছা, এখন আমরা চলে যাব যে স্মারকলিপিটার পরিবর্তনটা কিভাবে হয়। যদি আমার কোনো ধরনের আমরা আগে দেখেছি যে কোম্পানি সংগঠনের স্মারকলিপিতে পরিবর্তন আনাটা অনেক টাফ। আর কোনো একটা পরিবর্তন আনতে গেলে আমার অনেক 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 জিনিসপত্র কাজ করে অনেক জিনিস করে তারপরে পরিবর্তন আনতে হবে। এখন তারপর কিছু না কিছু পরিবর্তন তো কখনো না কখনো ব্যবসায় করতে হয়, তাই না? তো সেটা কিভাবে করবো সেটা আমরা দেখব। স্মারকলিপি পরিবর্তনটা কিভাবে হয়, ঠিক আছে? প্রথমে আসি আমরা যদি যদি নাম ধারার পরিবর্তনটা করতে হয় তাহলে কি করতে হবে? নাম ধারার পরিবর্তন যদি করতে হয় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে আমাদের শেয়ার হোল্ডারদের যে সাধারণ সভা হয় না, যেটা প্রত্যেক কোম্পানির সংগঠনে হয়, সেই সাধারণ সভায় আমাকে একটা বিশেষ প্রস্তাব পাশ করতে হবে, ঠিক আছে? বিশেষ প্রস্তাব পাশ করানোর পরে আমাকে কি করতে হবে, যে এই বিষয়ে আমার সরকারের অনুমতিপত্র একটা লাগবে, ঠিক আছে? ওই বিশেষ প্রস্তাব পাশ আর সরকারের অনুমতিপত্রটা নেওয়ার পরে আমি কি করব, আরও অন্যান্য যে এই অনুলিপিগুলা, মানে এই কাগজগুলো আমি কি করব, নিবন্ধকের কাছে পেশ করব, যে হ্যাঁ এই কারণে আমি আমার কোম্পানির নামটাকে পরিবর্তন করতে চাচ্ছি। এবং তারপরে নিবন্ধক যদি দেখে বাকি সব কিছু ঠিক আছে, তখন কি হবে, তখন তুমি তোমার কোম্পানির নামটা পরিবর্তন করতে পারবে। ওকে, আচ্ছা, তারপরে আমরা আসি উদ্দেশ্য ধারার পরিবর্তন। উদ্দেশ্য ধারার পরিবর্তন কিভাবে হবে? শেয়ার হোল্ডারদের যে বিশেষ প্রস্তাব সেখানে পাশ করতে হবে এবং আমাকে কি করতে হবে, আদালতের অনুমোদন পত্র গ্রহণ করতে হবে, ঠিক আছে? আমার সাধারণ সভার বিশেষ প্রস্তাব পাশ করতে হবে, প্লাস আদালতে অনুমোদন পত্র লাগবে। তারপরে এটা পাশ করানোর পরে তার 90 দিনের মধ্যে আমি কি করব, নিবন্ধকের কাছে যে সংশোধিত কপি আছে আমার উদ্দেশ্যে সেটা আমি পেশ করব। পেশ করার পরে কি করব, কি হবে,
আমাকে দেখাতে হবে যে আমি এই কারণে আমার কোম্পানির উদ্দেশ্যটাকে চেঞ্জ করতে চাচ্ছি। কারণগুলো কি কি হতে পারে, যে আমি আমার কোম্পানির এখন অনেক বেশি ব্যয় হচ্ছে, আমি হচ্ছে ব্যয়টাকে সংকোচন করতে চাই, এই জন্য আমি আমার উদ্দেশ্যটাকে চেঞ্জ করছি। প্লাস আমি অন্য কোথাও ব্যবসাটাকে শিফট করছি, দ্যাটস ওয়াই আমি আমার উদ্দেশ্যটা চেঞ্জ করতে চাই। প্লাস হচ্ছে আমি অন্য কোনো ব্যবসায় স্থাপন করতে চাচ্ছি, যেটা হচ্ছে এখন এক্সিস্টিং কোম্পানিটার সাথে ভালোভাবে চলতে পারবে, এই জন্য আমি আমার উদ্দেশ্যটা চেঞ্জ করতেছি। এরকম আরও অনেকগুলো উদ্দেশ্য আছে, আরও অনেকগুলো ক্ষেত্র আছে যার মাধ্যমে হচ্ছে উদ্দেশ্য ধারায় চেঞ্জ আনা সম্ভব। তো এই কাগজগুলো কারণগুলো আমাকে দেখায়, প্রতিলিপি অনুলিপি এগুলো দেখায়, তারপরে কি করতে হবে, আমার স্মারকলিপির উদ্দেশ্য ধারায় পরিবর্তন আমি আনতে পারবো। ঠিক আছে, তারপরে যদি আসে অবস্থান ধারায়, আমি অবস্থান ধারায় কিভাবে পরিবর্তন করব। অবস্থান ধারায় কিভাবে পরিবর্তন করব সেটা হচ্ছে যে এটার ক্ষেত্রে আমার কি করতে হবে, বিশেষ সহায় প্রস্তাব পাশ করতে হবে, তারপরে সাধারণ সহায় বিশেষ প্রস্তাব পাশ করতে হবে, আর হচ্ছে আদালতের অনুমোদন পত্র লাগবে। হ্যাঁ, অনুমোদন পত্র নেওয়ার পরে আমাকে বলতে হবে, এবং যদি আমি স্মারকলিপিতে আগে উল্লেখ করে না থাকি যে হ্যাঁ আমার ব্যবসাটা এখানে আমি শিফট করতে পারবো, যদি এটা উল্লেখ করা না থাকে তখন আমাকে কি করতে হবে, চেঞ্জ করার জন্য নিবন্ধকের কাছে প্রতিলিপি জমা দিতে হবে। আর যদি ঠিকানাটা পরিবর্তন করার জিনিসটা আগে আমার স্মারকলিপিতে উল্লেখ থাকে, তখন আমাকে আলাদা করে প্রতিলিপি বা জমা দিয়ে আবেদন করতে হবে না। আমি চেঞ্জ করার পরে 28 দিনের মধ্যে আমি যদি নিবন্ধকে একটা বিজ্ঞপ্তি দিয়ে দিই, তাহলেই হচ্ছে আর কোনো প্রবলেম থাকবে না। কিন্তু আমি যদি এই জিনিস, আমার এই অবস্থান চেঞ্জ হওয়ার কথাটা যদি আমার স্মারকলিপিতে আগেই উল্লেখ না থাকে, তখন কি করতে হবে, আমার এই অবস্থান ধারাটা চেঞ্জ করার জন্য আমাকে আবেদন করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা আসবো মূলধন ধারায়। মূলধন ধারাটা কেন চেঞ্জ করা লাগে, ধরা যাক যে আমার এখন মূলধনটা বাড়াতে হবে, বাড়ানোর কথা যদি আসে তখন বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কোনো আবেদন করতে হয় না। কিন্তু মূলধনটাকে যদি আমার কমাতে হয়, তখন কি করতে হয়, আমার নিবন্ধকের কাছে আমার কি করতে হবে, আমাকে আবেদন করতে হবে। মূলধনটা আমি কেন কমাবো সেটা যদি আমি দেখি, এবং এটার জন্য আমার কি কি লাগবে, অবশ্যই এটার জন্য আমার সাধারণ সভায় বিশেষ প্রস্তাব পাশ করানো লাগবে, এবং আদালতের থেকে একটা অনুমতিপত্র লাগবে। ঠিক আছে, এখন কেন আমি মূলধনটাকে কমাবো, যদি আমি নতুন কোনো শেয়ার বিলি করি, প্লাস হচ্ছে আমার যে বর্তমান শেয়ার সেটা যদি সেই শেয়ারের মূল্যমান যদি বৃদ্ধি পায়, তারপরে হচ্ছে আমার শেয়ারগুলোকে আমি যদি আবার বিভক্ত করি এবং শেয়ারের মূল্যটা যদি আমি কমাই দিই, সেটার জন্য, এবং হচ্ছে আমার আগের কোনো স্টক যদি থেকে থাকে যেটা হচ্ছে বাতিল হয়ে গেছে শেয়ার স্টক, সেটার জন্য হতে পারে। আর হচ্ছে যে স্টককে যদি আমি পুনরায় মূলধনে পরিণত করতে চাই, এই সব কারণে আমি মূলধন ধারায় পরিবর্তন আনতে পারি। এবং এটার জন্য আমার কি করতে হবে, সাধারণ সভায় বিশেষ প্রস্তাব পাশ করতে হবে, এবং আদালতের থেকে একটা অনুমোদন নেওয়া লাগবে। দেন আমি যখন নিবন্ধকের কাছে আবেদন করব, তখন কি হবে, এই মূলধন ধারাটাতে পরিবর্তন করা যাবে। সো এই ভাবে হচ্ছে স্মারকলিপিতে পরিবর্তন করা যায়। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যদি তার পরের পয়েন্টে আসি, সেটা হচ্ছে পরিমেয় নিয়মাবলী। আমরা যখন স্মারকলিপির কথা পড়েছি, এখন আমরা পরিমেয় নিয়মাবলীর কথা পড়ব। পরিমেয় নিয়মাবলী কি, আমরা বলেছিলাম যে পরিমেয় নিয়মাবলী হচ্ছে কোম্পানির অভ্যন্তরীণ কাজগুলোকে রিটার্ন আপ করার জন্য, অভ্যন্তরীণ কাজগুলো নিয়ে যে লিপিটা, যে প্রতিলিপি, যে অনুলিপিটা আমরা তৈরি করি, সেটাই হচ্ছে পরিমেয় নিয়মাবলী। অর্থাৎ এটা হচ্ছে কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এটা হচ্ছে অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত যত নিয়ম নীতি আছে সবকিছু যেখানে উল্লেখ থাকে, সেটাই হচ্ছে পরিমেয় নিয়মাবলী। ওকে, তো পরিমেয় নিয়মাবলীতে আমার কি করতে হবে, প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে আমার পরিমেয় নিয়মাবলী তৈরি করাটা একদমই বাধ্যতামূলক। আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে আমি চাইলে পরিমেয় নিয়মাবলী যদি আমি তৈরি না করি, আমি কি করব, কোম্পানি আইনের যে তফসিল 1 নম্বর আছে, তফসিল 1, সেই অনুযায়ী আমি একটা পরিমেয় নিয়মাবলী আমি মেনে চলতে পারবো। ঠিক আছে, তারপরে আমরা যদি আছে পরিমেয় নিয়মাবলীর বিষয়বস্তু, এটার মধ্যে কী কী জিনিস ইনপুট থাকে, আমাদের একদম ছোট্ট করে পড়ি, ছোট্ট করে যদি দেখি, প্রথমেই থাকবে
দৈনন্দিন কাজ, যে কি কি কাজে হচ্ছে আমার এই সংগঠনটা পরিচালনা, কি কি কাজ আমার এই সংগঠন করছে প্রতিদিন। হ্যাঁ, দৈনন্দিন কার্যাবলী পরিমাণ নিয়মাবলীতে উল্লেখ থাকবে। তারপরে উল্লেখ থাকবে পরিচালক সংক্রান্ত, অর্থাৎ কারা কারা এটার পরিচালক এবং কিভাবে এই জিনিসটা পরিচালিত হয় সব কিছু। তারপর অন্যান্য কর্মকর্তা বলতে কোম্পানির আরো অনেক স্টেক হোল্ডার থাকে, তাদের সবার ডিটেলস হচ্ছে পরিমাণ নিয়মাবলীতে উল্লেখ থাকে। তারপরে হচ্ছে শেয়ার মালিক সংক্রান্ত, যারা আমার কোম্পানির শেয়ার মালিক তাদের ডিটেলস থাকবে পরিমাণ নিয়মাবলীতে। তারপরে হচ্ছে মূলধন, আমি কিভাবে আমার মূলধনটা সংগ্রহ করছি এবং কোথায় রাখছি, এবং আমার অনুমোদিত মূলধনের পরিমাণ কি, যদি সেটা কমে সেটা কমার নিয়ম কি, সেই সব কিছু মূলধন সংক্রান্ত জিনিস থাকবে। তারপর হচ্ছে শেয়ার সংক্রান্ত, কত পরিমাণে আমি শেয়ার বিক্রয় করছি এবং এটার ডিটেলস সব কিছু হচ্ছে পরিমাণ নিয়মাবলীতে ইনক্লুডেড থাকবে। তারপরে হচ্ছে সভা সংক্রান্ত, আমি বলেছিলাম যে কোম্পানির সংগঠনে অবশ্যই সভা থাকাটা সভা করতেই হয়, ঠিক আছে। তো সভা সংক্রান্ত যত ডিটেলস, কোথায় কখন কিভাবে কতজনকে নিয়ে সভা হবে, এই সব কিছু উল্লেখ থাকবে সভা সংক্রান্ত নিয়মে। তারপর সভায় ভোট গ্রহণ পদ্ধতি কীরকম হবে, কতজন ভোট দিতে পারবে, সভা পরিচালনা কে করবে, সভা আহ্বান কে করবে, কিভাবে হবে, এই সব কিছু উল্লেখ থাকবে সভা সংক্রান্ত বিষয়াদিতে। তারপরে হচ্ছে হিসাব রক্ষণ ও নিরীক্ষা, আমি আমার প্রতিদিনের ডিটেলসটা হিসাব রাখছি কিনা, আমার কোম্পানিতে রাখা হচ্ছে কিনা এবং সেটা কিভাবে রাখা হচ্ছে তার সব কিছু থাকবে হিসাব রক্ষণ এবং নিরীক্ষাতে। প্লাস লভ্যাংশ, আমার লভ্যাংশ ঘোষণা পদ্ধতি কি হবে, কত হারে আমি লভ্যাংশ ঘোষণা করব, এটাও কিন্তু উল্লেখ থাকবে পরিবেশ নিয়মাবলীতে। আচ্ছা, তারপরে কোম্পানির ঋণ গ্রহণের ক্ষমতা করতে পারবো আমার কোম্পানিতে। আর হচ্ছে কোম্পানির সিলমোহর সংরক্ষণ, আমার সিলমোহর অন্য কেউ ইউজ করছে না তো, বা আমারটাতে কোনো চেঞ্জ আসছে, এর সব কিছু উল্লেখ থাকবে পরিমেল নিয়মাবলীতে। এবং অবশ্যই কোম্পানির যে বিলোপ সাধন পদ্ধতি এটাও উল্লেখ থাকবে পরিমেল নিয়মাবলীতে, ঠিক আছে। এই জিনিসগুলো ইনক্লুডেড থাকলে একটা পরিমেল নিয়মাবলী কমপ্লিট হবে এবং এর সকল ধরনের অভ্যন্তরীণ কাজ এর মাধ্যমে করা পসিবল হবে, ঠিক আছে। ওকে, তারপর আমরা একটু ছোট্ট করে বিবরণপত্রতে চলে যাব। বিবরণপত্র এবং বিকল্প বিবরণপত্র এই দুটো পড়ানোর পর আমরা আমাদের মোটামুটি আই থিঙ্ক একটা ধারণায় চলে আসবো যে কোম্পানির এই জিনিসগুলো কেন করা হয়, কিভাবে করা হয়, ঠিক আছে। এখন তোমাদের কোনো কোশ্চেন নাই পরিমাণ নিয়মাবলী নিয়ে, যদি থাকে প্লিজ কমেন্টে জানাও, আমি সাথে সাথে সলিউশন করে দিব। ওকে, আচ্ছা, বিবরণপত্রটা শুধুমাত্র কার জন্য হয়, পাবলিক লিমিটেড কোম্পানির জন্য হয়। কিভাবে, পাবলিক লিমিটেড কোম্পানি যে শেয়ার উন্মুক্ত করে, শেয়ার বা ঋণপত্র উন্মুক্ত করে জনগণের জন্য, সেটাই হচ্ছে বিবরণপত্র। একদম বইয়ের ভাষায় যদি বলি যে পাবলিক লিমিটেড কোম্পানি যদি তাদের শেয়ার এবং ঋণপত্র বিক্রয়ের জন্য জনগণের কাছে আহ্বান করে, যার মাধ্যমে সেটাই হচ্ছে বিবরণপত্র। বিবরণপত্রে সকল কিছু উল্লেখ থাকবে, যে কোম্পানিটা কীরকম, কোম্পানির শেয়ার হোল্ডার কারা, কোম্পানির অবস্থান কোথায়, তার সব ডিটেলস উল্লেখ থাকবে বিবরণপত্রে। বিবরণপত্রের মাধ্যমেই হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি তাদের যে ঋণপত্র আহ্বান করে, এটা হচ্ছে করে বিবরণপত্রের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, এবং বিবরণপত্রের অনেক জিনিস বিষয়বস্তু তোমাদের বই উল্লেখ করা আছে। যদি তোমরা বুঝতে না পারো তাহলে রবি 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলে হচ্ছে আমাদের সব ভিডিও দেওয়া আছে, প্লাস রবি 10 মিনিট স্কুলের যে অ্যাপ সেখানেও সকল ধরনের ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ডিটেলস পড়ে নিতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে বিকল্প বিবৃতি। বিবরণপত্রের বিকল্প বিবৃতি বলতে কি বোঝানো হচ্ছে, বিকল্প বিবৃতি হচ্ছে বিবরণপত্রের মতন কিন্তু বিবরণপত্রটা আমরা জনসম্মুখে উন্মুক্ত করে দিই, কিন্তু বিকল্প বিবরণপত্রটা আমরা শুধুমাত্র নিবন্ধকের কাছে জমা দিই, এবং যতক্ষণ না পর্যন্ত নিবন্ধকের কাছে আমি বিকল্প বিবরণপত্রটা জমা দিচ্ছি সব উইথ অল ডিটেলস, ততক্ষণ পর্যন্ত আমি বিবরণপত্র ওপেন করতে পারবো না, ঠিক আছে। এটাই হচ্ছে বেসিক্যালি
কার্যক্রমের অনুমতিপত্র সংগ্রহ এবং শেয়ার বিলের যে অনুমতিপত্র সেটা পাওয়ার জন্য বিকল্প বিবরণপত্র নিবন্ধকের কাছে জমা দিতে হয়। তো বিবরণপত্র এবং বিকল্প বিবরণপত্রের যে সংজ্ঞা আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে আমরা মোটামুটি যেহেতু কোম্পানির সংগঠনটা অনেক বড় এবং প্রত্যেকটা টপিকে ইম্পর্টেন্ট কিছু না কিছু আছে, এই জন্য আমি এই ক্লাসটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। আজকে একটা ক্লাস এবং পরবর্তীতে শুক্রবারে আমরা আরেকটা ক্লাস করব যেখানে আমি কোম্পানি সংগঠন নিয়ে আলোচনা করব। তো তার আগে তোমাদের একটু হোমওয়ার্ক দিয়ে দিই, যে তোমরা যে এতক্ষণ পড়লা কী কী নিয়ে পড়লা এবং তোমরা আসলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কি না সেটার জন্য, এবং যারা এই কোশ্চেনগুলোর অ্যান্সার নোট করবে এবং আমাদের লাইভ গ্রুপে শেয়ার দিবে তাদেরকে আমি পরবর্তী সেরা যারা হবে তাদের নাম আমি ঘোষণা করব পরবর্তী লাইভ ভিডিওতে। তার আগে কোশ্চেনগুলো আমরা একটু দেখি যে কোম্পানির অস্তিত্ব কোন প্রকৃতির সেটা ব্যাখ্যা করো। এটা তোমাদের কোশ্চেন এসেছিল চিটং বোর্ডে 2016 সালে, দিনাজপুর বোর্ডে 2017 সালে। তারপরে পরিমেয় নিয়মাবলী কী সেটা সম্মিলিত যে বোর্ড পরীক্ষা সেটা 2018 সালে এসেছিল। স্মারকলিপি কী যেটা এসেছিল যশোর বোর্ডে, বরিশাল বোর্ডে এবং সিলেট বোর্ডে 2016 সালে। আর হোল্ডিং কোম্পানি কি যেটা ছিল যশোর বোর্ডের 2015 সালে। এই সবগুলো কোশ্চেনই তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট এবং তোমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার নোট করো, ছবি তুলো এবং আমাদের লাইভ গ্রুপে শেয়ার দাও। যে যার নোটটা সব থেকে ভালো হবে তাকে আমি তার নাম আমি ঘোষণা করবো পরের লাইভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরবো, ভালো থাকবো আর এবং যদি কোনো ধরনের কোশ্চেন থাকে, কনফিউশন থাকে আমরা রেডি করে রাখবো, পরে লাইভ ক্লাসে তোমরা আমাকে জানাবেন। ওকে, তো তার মধ্যে দিয়ে আজকে আমরা শেষ করে দিই আমাদের কোম্পানি সংগঠনের প্রথম পর্বের লাইভ ক্লাস। পরবর্তী লাইভ ক্লাসে আমাদের দেখা হচ্ছে শুক্রবারে, সেটাতে টিল দেন নেভার স্টপ লার্নিং অ্যান্ড স্টে উইথ রবি টেকনিক স্কুল।